একটা ছোট্ট আবদার করতে চাই আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে, যেটা এর আগে কোনোদিন কোনো ভিডিওতে আমি করিনি। কারণ আমি মনে করতাম এই আবদারটা করার আগে আমার মিনিমাম একটা যোগ্যতা অর্জন করতে হবে, তারপরেই আমি এই আবদারটা করব। আর সেই আবদারটা হচ্ছে আমার এই পুরো ভিডিওতে কোনো একটা অংশ যদি আপনাদের মন ছুঁয়ে যায় বা আসসালামু আলাইকুম, আমি সাবিয়া শারমিন সবাইকে আমন্ত্রণ করছি আমার নতুন একটি ব্লগে, সাবিয়া শারমিন ব্লগ চ্যানেলে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার ভালো আছি। ভিডিওটা আগের করা ছিল, কিন্তু ভয়েস ওভার দেওয়ায় অনেকটা লেট হয়ে গেল। কারণ রিসেন্টলি আপনারা হয়তো বা জানেন যে আমার দুইটা বেবি অসুস্থ, এখনও ওদের পুরোপুরি সুস্থ হয়নি। এখনও গায়ে মোটামুটি জ্বর থাকে আর হচ্ছে ঠান্ডা, কাশি। তো বাচ্চারা অসুস্থ থাকলে তো আমরা সকলেই জানি আমাদের মায়েদের ব্যস্ততা দ্বিগুণ বেড়ে যায়। আমিও তার ব্যতিক্রম না। তবুও শত ব্যস্ততা কাটিয়ে একটু চেষ্টা করেছি ভিডিওটা যেন টাইমলি আপলোড করতে পারি। একমাত্র এই ব্লগিংয়ের মাধ্যমেই আমার প্রিয় আপুদের সাথে আমি কানেক্ট হতে পারি। আর সেজন্য সেই কানেক্ট হওয়ার লোভটা আমি কোনো মতেই সামলাতে পারি না। তাই যখনই ভাবি এত ব্যস্ততার মধ্যে আসলে পসিবল হয়ে উঠছে না আমার দ্বারা, ভিডিওটা ছেড়ে দেওয়াটাই মনে হয় আমার জন্য স্বস্তিকর। ওই টাইমটাতেই আপনাদের ভালোবাসা মাখা কমেন্টসগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। মনে হয় যে আমার চ্যানেলে এখন পর্যন্ত 400 জন সাবস্ক্রাইবার হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই যে 400 মানুষ আমাকে চেনে, আমি তাদেরকে চিনি, অথচ দেখা নেই, সাক্ষাৎ নেই, এই যে একটা অদৃশ্য ভালোবাসা কাজ করে, এটা কোনোভাবেই আবার মিস করতে ইচ্ছে করে না। তাই আসলে আবারও মনোবল নিয়ে শুরু করে দিই। তো সকালবেলা উঠেই নাস্তার পর্বে যাওয়ার আগে আমাদের কিন্তু কিছু বেসিক কাজ থাকে, যেমন থালা বাসন কিছু আধোয়া থাকলে সেটা ধুতে হয়, অথবা যদি বাচ্চার বাবা কিছু নিয়ে আসে আগের দিন রাতে, সেটা আনপ্যাক করতে হয়। তো সেরকমই আমি কিছু কাজ শেষ করে এখন নাস্তা করতে যাব, দেখি যে ডিমটা ধোয়া হয়নি, তাই ডিমটা ধুতে চলে আসলাম। আমার ভিডিওতে অনেক টাইমই দেখবেন আমি ডিম ওয়াশ করছি, কারণ আমার প্রচুর পরিমাণে ডিম লাগে বাসায়। তো এই যে ডিমগুলো ধুয়ে একটু বাস্কেটে রেখে দিচ্ছিলাম, শুকিয়ে গেলে তারপর ফ্রিজে রেখে দিব। আর আচ্ছা, এবার একটা কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু এখনও অনেক আপুদের চ্যানেলে দেখেছি, বা আমার চ্যানেলেও অনেক আপুরাই কিন্তু বিগিনার হওয়ার কারণে এই জিনিসটা জানে না। আমরা কিন্তু এখনও ডিরেক্টলি অনেকেই বলে ফেলি যে সাবস্ক্রাইব করে দিলাম, বন্ধু হলাম। প্লিজ ডোন্ট ডু দিস। এই ধরনের কমেন্টস থেকে বিরত থাকবেন। কেননা এই ধরনের কমেন্টস করলে যাকে করছেন তারও ক্ষতি হবে এবং আপনার চ্যানেলেরও ক্ষতি হবে। সো এই কাজটা থেকে আমরা একটু বিরত থাকবো। সমস্ত কাজ মিটিয়ে বাচ্চাদের খাবারটা আজকে আর ভিডিও করলাম না, ওদেরকে খাইয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। এখন আমি খাবারটা খেয়ে নেব, তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। কারণ সবসময় বাচ্চাদের খাবারটা শেয়ার করি, বেশিরভাগ আমার খাবারটা শেয়ার করা হয় না, আমিও এক ফাঁকে খেয়ে নেই। তো আজকে সেই ভাবলাম আমার ভিডিওটা একটু আমি শেয়ার করি। তো এই যে আমি এখন নাস্তা করে নিচ্ছিলাম, 2টা পাউরুটি নিয়েছিলাম, বাট অর্ধেকটা বাচ্চারা ছিঁড়ে নিয়ে গেছে, তো যতটুকু ছিল অতটুকুই ডিম দিয়ে খেয়ে নিচ্ছি। আর একটু লাড্ডু ছিল, তো ওইটার অল্প একটু বেঁচে ছিল, সেটাও নিয়ে নিলাম। কারণ আমরা কিন্তু সবসময় লেফট ওভার খাবারটাই বেশিরভাগ খাই, আমরা যারা মায়েরা আছি। বাচ্চাদের যেটা খায় না বা যেটা রয়ে যায় সেটাই বেশিরভাগ আমাদের খেয়ে ক্লিন করতে হয়। তো বাই দ্য ওয়ে, এই যে এখন আমি নাস্তা শেষ করে আমাদের নাস্তার পরে যে থালা বাসনগুলো থাকে ওগুলো ক্লিন করে নিচ্ছি। আর মনে মনে ভাবছিলাম কি রান্না করা যায়। ভিডিওর এই পর্যায়ে এসে আমি একটা ছোট্ট আবদার করতে চাই আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে, যেটা এর আগে কোনোদিন কোনো ভিডিওতে আমি করিনি। কারণ আমি মনে করতাম এই আবদারটা করার আগে আমার মিনিমাম একটা যোগ্যতা অর্জন করতে হবে, তারপরেই আমি এই আবদারটা করব। আর সেই আবদারটা হচ্ছে আমার এই পুরো ভিডিওতে কোনো একটা অংশ যদি আপনাদের মন ছুঁয়ে যায় বা ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর একটা ছোট্ট লাইক করে দিবেন, যদি আমাকে নেক্সট টাইম আবার দেখতে চান বা শুনতে চান।
আমি জানি আমার প্রিয় ভাইয়া আর আপুরা ভিডিও দেখেন, হয়তোবা লাইক কমেন্টস করতে ভুলে যান, কিন্তু আপনার এই ছোট্ট লাইক আর কমেন্টসটা যে ভিডিও বানাচ্ছে তার জন্য যে কত উপকারী সেটা একমাত্র সেই বুঝতে পারে। কারণ একটা লাইক আর কমেন্টসের মাধ্যমে তার মনোবল অনেকটা বৃদ্ধি পায় এবং নতুন একটা কাজের জন্য উৎসাহ যোগায়। এই জন্য একটু কষ্ট হলেও যদি ফুল ভিডিওটা দেখে লাইক আর কমেন্টস করে দেন, তাহলে কিন্তু আপনারও যেমন ভিডিওটা দেখে সময়টা ভালো পার হচ্ছে এবং যে ভিডিওটা করছে তারও কিন্তু একটা ভালো লাগা কাজ করছে। আমার এই কথাগুলো যে শুধু আমার নিজের ভিডিওর জন্য বা আমার নিজের জন্য তা কিন্তু না, এটা আমি সকল ভিডিও ক্রিয়েটর যারা ভিডিও কষ্ট করে বানায় সকলের জন্য বললাম। কারণ একটা ভিডিও করার পেছনে অক্লান্ত পরিশ্রম থাকে, যারা তো অনেক বেশি কষ্টকর হয়ে যায় আমরা যারা গৃহিণী ডেলি ব্লগ বানাই। কারণ আমাদের সংসার বাচ্চা কাচ্চা মেনটেন করে প্রত্যেকটা কাজ ভিডিও করা এটা অনেকটা বেশি কষ্টকর। তাই প্লিজ একটা লাইক আর কমেন্টস করে দিবেন। কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজটা অনেকখানি এগিয়ে ফেলেছি। আমার যে কিচেন বেসিনটা ছিল ওটা ক্লিন করে আমি ভাতও বসিয়ে দিয়েছি। এখন নিচে বসে আমি বাকি কাজগুলো করব, আই মিন কোটাকাটির কাজগুলো। অনেক আপুদের দেখি চপিং বোর্ড দিয়ে কি সুন্দর করে সমস্ত কিছু সবজি পেঁয়াজ কেটে ফেলেন, কিন্তু আমি না একদমই চপিং বোর্ডে ওইভাবে করে কাটতে পারি না। কেন জানি মনে হয় যে আমার হাত কেটে যাবে। এর থেকে ভালো আমি বটি দিয়ে অনেক কিছু করতে পারি। বটি দিয়ে আমি খুব ভালো কমফোর্ট ফিল করি সমস্ত কিছু করতে। তারপরেও ভিডিও করার ক্ষেত্রে দুই একটা জিনিস চেষ্টা করি চপিং বোর্ডে কাটার জন্য, কিন্তু আমার দ্বারা হয়ে ওঠে না। এই যে এখন রান্না করব, যেগুলো ফ্রিজ থেকে নামিয়ে একটু ভিজিয়ে রাখছি, ভিজিয়ে রেখে দেন আমি আমার যত কোটাকাটি করার আছে কুটে নিব। আজকে পাঙ্গাস মাছ রান্না করব, আর হচ্ছে বেবিদের জন্য একটু চিকেন নামিয়েছি, ওদের জন্য খিচুড়ি রান্না করে দিব। একটা মজার কথা বলি, আমরা পাঙ্গাস মাছ একদমই খেতাম না। পরে এক্সপিরিয়েন্স উইথ পিয়া আপুর একটা পাঙ্গাস মাছের রান্না ভিডিও দেখে এতটা লোভ লেগেছে, তারপর আমি রান্না করলাম, দেখলাম খুবই মজা লেগেছে। এরপর থেকে আমরা এখন পাঙ্গাস মাছটা একদম ভক্তি সহকারে খুব তৃপ্তি করে খেয়ে থাকি। ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম এরকম যে পাঙ্গাস মাছ আমার ভীষণ পছন্দ, কিন্তু লোক লজ্জার ভয়ে বলতে পারি না। ঠিক আমার অবস্থাটা হচ্ছে এরকম, পাঙ্গাস মাছটা আমারও ভীষণ ভালো লাগতো, কিন্তু আলিফার পাপা খেত না, তাই আসলে আমিও খেতাম না। তো যাই হোক, এই যে এখন সমস্ত কোটাকাটি করার জন্য আমার প্রিয় জায়গাটা চলে আসলাম। এই জায়গাটায় বসে আমার কাজ করতে ভীষণ ভালো লাগে। আসলে প্রত্যেক দিনের কাজটায় যদি একটু ভিন্নতা এনে করা যায় তাহলে কিন্তু কাজটাতে আর বিরক্তি ভাবটা আসবে না, আর একঘেয়েমিটা চলে যাবে। যেমন আমি কোটাকাটিটা মাঝে মধ্যে এখানে বসেই করি, এতে আমার একটা মানসিক শান্তি হয় আর হচ্ছে কাজটার প্রতি একটা ভালো লাগা কাজ করে। আমার ক্ষেত্রে না এরকমটা হয় না যে এটা ড্রয়িং রুম বা এটা আমার একটা অন্যরকম স্পেস, এখানে আমি বসে এই কাজটা করতে পারি না বা এই কাজটা করা মানায় না। তো আমার কাছে ওটা মনে হয় না, আমার কাছে মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে সবচেয়ে নিরাপদ বলি বা শান্তির জায়গা বলি সেটা হচ্ছে যার যার ঘর, যার যার বাসস্থান। আসলে সেখানেই যদি আমি কমফোর্টভাবে আমার মতো করে কাজ না করতে পারলাম, তাহলে আর সেখানে কিসের কমফোর্ট জোন আর কিসের স্বস্তির জায়গা। তো যার জন্য এই যে আমি এখানে বসে কোটাকাটি করছি আর আমার বেবি এসেও আমাকে একটু হেল্প করছে, শাক কুটে দিচ্ছে আমাকে। এই যে বাচ্চাদের সাথে যে একসাথে টাইমটা আমি কাটাতে পারছি, আমি কিন্তু রান্নাঘরে বসে যদি এই কাজটা করতাম তাহলে কিন্তু ওরা এভাবে আমার কাছে এসে উইলিংলি কাজটা করতে পারতো না। শাকটা আজকে আর রান্না করব না, জাস্ট কুটে রেখে দিব। আর এই যে এদিকে খিচুড়িটা আমার হয়ে গেছে, একটু পরেই নামিয়ে নিব, খুব বেশি শক্ত করব না, নরম পর্যায়ে থাকবে। আর অন্যদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিচ্ছিলাম। আর ঘরকে আসলে ঘরের মতো রাখতেই আমি বেশি পছন্দ করি। এখন হয়তোবা অনেকে বলতে পারেন যে আপুর হয়তোবা টাকা পয়সা নেই দেখে হয়তোবা দামি দামি ফার্নিচার আনতে পারছেন না বলে এই কথা বলছেন। আসলে সেরকমটা না। আমার যদি খুব বেশি টাকা হয়ও তাও কখনো আমি আমার যে শান্তির জায়গাটা সেটা নষ্ট করব না। আমার দামি দামি ফার্নিচার দিয়ে আমি ঘরকে 5 স্টার হোটেলে পরিণত করব না। আপনারাই দেখবেন যাদের বাসায় খুব বেশি এক্সপেন্সিভ ফার্নিচার থাকে অথবা খুব বেশি সাজানো গোছানো এক্সপেন্সিভ জিনিসপত্র দিয়ে তাদের ঘরে কিন্তু নিজেরা ইভেন কোনো গেস্ট গেলেও তারা কিন্তু ওইভাবে একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। কেননা এই জিনিসগুলোকে মেইনটেইন করার একটা বিষয় থাকে, চাইলেই কিন্তু যেমন তেমনভাবে চলাফেরা করা যাবে না সেখানে। তো যার জন্য যেটা আমার অস্বস্তির কারণ সেটা আমি কেন করতে যাব। আমার এই কথা বলার কারণগুলো হচ্ছে আমরা এখানে যারা ব্লগ করি তারা কিন্তু সবাই কিন্তু ওরকম রিচ ফ্যামিলি থেকে বিলং করি না। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত আছি তাদের মাঝে মধ্যে তাদের ওই ব্যয়বহুল জিনিসপত্র বা এক্সপেন্সিভ লাইফস্টাইল দেখে কিন্তু মনে হয় যে আমরাও যদি এভাবে করতে পারতাম।
আমার ভিডিওর মধ্যে আমি এটাই পাবলিশ করতে চাই বা আমি এটাই মেসেজটা দিতে চাই, ওগুলোর বাইরেও যে একটা সুন্দর লাইফ হতে পারে বা সুন্দর একটা জীবন যাপন করা যায় সেটারই একটা বহির্চিত্র আমি দেখাতে চাই। রান্নাবান্নার এক ফাঁকে দুপুরের দিকে একটু আমড়া কেটে বাচ্চাদেরকে নিয়ে খেয়ে নিলাম। আর এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যার পরে, মানে যেই দিন আমি ভিডিওগুলো করেছি ওই দিনের সন্ধ্যার ভিডিও। তো ওই দিন সন্ধ্যায় আমি বেশ অনেকগুলো কাজ করেছি। এই যে ছোট বেবিটা কেক খেতে পছন্দ করে, আর যেহেতু ওর কদিন ধরে জ্বর, মুখে একদম রুচি নেই, তাই সমস্ত খাবারই একটু একটু করে দেওয়ার চেষ্টা করছি যাতে একটু খায়। তো এই যে কেক বানানোর প্রিপারেশন নিচ্ছিলাম। আর আদা রসুন 1 মাস হয়ে গেল আনা হয়েছে, কিন্তু ধরি ধরি করে আর ধরা হচ্ছিল না। ফাইনালি আজকে এটাকে একটা প্রিপেয়ার করব। তো আদা রসুনগুলো ছুলে নিচ্ছিলাম। আজকে একসাথেই ব্লেন্ডারটা নামিয়েছি কেকের ব্যাটার তৈরি করার জন্য, আর আদা রসুনটা ব্লেন্ডার করে রাখবো সেজন্য। তো ডিম আর চিনি দিয়ে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এখন আমি শুকনো উপকরণগুলো মেপে নিচ্ছিলাম। 2 কাপ ময়দা দিয়েছি, 1 চামচ বেকিং পাউডার, বেকিং সোডা দিয়েছি, আর কোকো পাউডার দিয়েছি। আচ্ছা, এখানে আমি একটা প্রবলেম ফেস করছি এই কেক বানাতে গিয়ে। আমি এটার কোনো সলিউশন পাচ্ছি না কোনোভাবে। সেটা হচ্ছে আমি যখনই চকলেট কেক বানাই, কোকো পাউডারটা দেই, তখনই এই প্রবলেমটা হয়। সেটার কারণ হচ্ছে আমি যখন এই কোকো পাউডার ছাড়া কেক বানাই তখন এই প্রবলেমটা দেখি না। আর প্রবলেমটা হচ্ছে কেকটা খাওয়ার পরে দাঁতের নিচে না বালুর মতন লাগে। এটা কেন হয়? এই জন্য আমি অনেকবার কোকো পাউডার চেঞ্জ করেছি, শুধু একটা কোকো পাউডারে আমি এই প্রবলেমটা পাইনি। আর সেই কোকো পাউডারটা যখন নেক্সট টাইম আবার আনিয়েছি তখন আবার ওইটাতে সেম প্রবলেমটা ছিল। তো এইটা একটা সলিউশন পাওয়ার জন্য এক আপুর কাছে আমি কমেন্টসে বলেছিলাম। তো সেই আপু আমাকে উল্টা বলতেছে, বালু দিয়ে কি কেক বানান আপু? তা না হলে এরকম কেন হবে? আচ্ছা, বালু দিয়ে কি কেক বানানো যায় বলেন? তো যাই হোক, তারপরও বানিয়ে দিচ্ছি, কারণ বাচ্চারা চকলেট কেকটাই বেশি পছন্দ করে, কিন্তু আমার কাছে ভ্যানিলাটাই ভালো লাগে। তো এই যে চুলাতে বেক করে নিয়েছি। আমার তো ওভেন নেই, তো ওভেন ইনশাল্লাহ কিনবো, কারণ বাচ্চারা যে হারে কেক পছন্দ করে। আর সিলিন্ডার গ্যাসে আসলে কেক বানালে গ্যাসটা খুব দ্রুত শেষ হয়ে যায়। তো এই যে ফাইনালি এখন আদাটা আমি ছুলে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি এই যে চপিং বোর্ড দিয়ে চেষ্টা করছি কি করে কাট করা যায়। তো এই যে আমি চেষ্টা অব্যাহত রাখছি। বললাম না, আমি চপিং বোর্ডে একদমই কাজ করতে পারি না। আদাগুলো একদমই কাটা সুন্দর হয়নি, একটা বড় একটা ছোট হয়েছে, তার মধ্যে অনেক টাইম লেগে গেছে। এতক্ষণে আমি বটি দিয়ে করলে অনেক আগেই কাজটা শেষ করতে পারতাম। মাকে আদা কাটতে দেখে হেল্প করতে ছোট রাজকন্যা চলে এসেছে, বলতেছে সেও কাট করবে। তো আমি যখন ভাবলাম যে ঠিক আছে তুমি কাটো, আমি একটু ভিডিও করি, যেই আমি মোবাইলটা হাতে নিয়েছি সে অমনি লাইক দেখাচ্ছে যে সে কাটতে পারে, এটা আপনাদের সবার সাথে শেয়ার করছে। এখন আদাগুলো ব্লেন্ড করে নিব। আর আমি এরকম 2টা পাত্রে আলাদা আলাদা করে আদা রসুনগুলো রাখি। একটাতে অল্প পরিমাণ রাখি, সবসময় রান্না করার জন্য নামিয়ে থাকি, আর অন্যটাতে ফ্রিজিং করার জন্য রেখে দিই। এই 2টা পটে আমি আলাদা করে রেখে দিই, একটাতে আদা একটাতে রসুন। অনেকে কিউব করে রাখে, আমিও রাখতে পারতাম, কিন্তু আমার অনুমান শক্তিটা একটু দুর্বল। আমি আসলে অনুমান করতে পারি না কোন তরকারিটা কতটুকু দিব। তো যার জন্য এটা যখন নর্মাল হয়ে যায় তখন ওটা দিয়ে রান্না করতে আমার সুবিধা হয়। আজকে অনেক ধরনের অপ্রাসঙ্গিক কথা বললাম, জানি সব কথা সবার ভালো লাগবে না। তো কারো কাছে যদি আমার কথাগুলো খারাপ লেগে থাকে তাদের কাছে আমি আন্তরিক দুঃখিত। কারো মনে কষ্ট দেওয়ার জন্য আমি কথাগুলো বলিনি। আমি আসলে আমার অভিমতটা প্রকাশ করেছি, কারো মনে কষ্ট দেওয়ার জন্য কিছু বলতে চাইনি। তো এই যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে ওই দিন রাতের। আমার যে আগের লাড্ডুর ভিডিওগুলো আমি যখন আপলোড করার সময় এডিট করছিলাম তখন আমার আবার লাড্ডু খেতে ইচ্ছে করছিল। তো আমার ছোটো ভাইকে বললাম আমার জন্য অল্প একটু লাড্ডু আনিস, কিন্তু সে কি করেছে, সে পুরা বক্স ভরে লাড্ডু নিয়ে আসছে, 2 বক্স। বলছে এখন যত খুশি মন ভরে খাও। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ছোট ভাই আমার জন্য নিজের ইনকামে লাড্ডু এনেছে। দেখতে খুবই সুন্দর লাগছে লাড্ডুগুলো, আর খেতেও মাশাল্লাহ অনেক মজা ছিল। এই যে আমি সাথে সাথে কিছু লাড্ডু ভেঙে গিয়েছিল, তো ওগুলো উঠিয়ে নিচ্ছিলাম। এরই মধ্য দিয়ে আমার আজকের ব্লগ এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।